স্রোতের রেজাল্ট জানতে স্রোতকে ফোন করলো রাই। অবাক হয়ে গেল স্রোত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণ শুভর মামার সঙ্গে দেখা করলে শুভর মামা বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, বলো বলো তুমি কি বলতে চাও। তখন অনির্বাণ বলতে থাকে, স্যার এই তো 1 মাস আগের কথা, আপনি পত্রিকায় দেখেছেন কিনা আমি জানি না, যে রায়পূর্ণা মুখার্জি নিখোঁজ। তখনই অফিসার বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম তো, ছোট্ট করে বেরিয়েছিল, তারপরেও আমি পড়েছিলাম। মনে হচ্ছে ওই মেয়েটার নিজের বোন আর হাজব্যান্ডের এক্স ওয়াইফ মিলে মেয়েটাকে কিডন্যাপ করেছিল, তাই তো? তারপর থেকে মেয়েটা নিখোঁজ। তখন অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছেন স্যার। তখনই সেই মামা বলতে থাকে, তার মানে আমি যতদূর ভাবছি তুমি হলে সেই মেয়েটার হাজব্যান্ড, তাই তো? তখন অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ স্যার। তারপরেই সেই মামা বলতে থাকে, আচ্ছা কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো সেটা একটু খোলাসা করে বলবে? তখন অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ স্যার বলবো তো, সবটা আপনাকে বলবো। তখনই সবটা সেই শুভর মামাকে খুলে বলে অনির্বাণ। ওইদিকে দেখা যাবে রাই ঘুমিয়ে আছে। তখনই ঈশা আসে রায়ের কাছে, এসে বলতে থাকে, অনামিকা কি হয়েছে? তখন লাইটটা অন করলেই রাই উঠে বসে। তখন ঈশা বলতে থাকে, তুমি ঘুমোচ্ছিলে? আমি তো ভাবলাম তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে। তখনই রাই বলতে থাকে, না না বৌদি, আসলে বড় বৌদি একটা কথা বলতে চাই। তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ বলো না। তখন রাই বলে, না ভাবছিলাম অনেকদিন তো হয়ে গেল, আর কতদিনই বা আপনাদের ঘাড়ে আমি এরকম বোঝা হয়ে থাকবো বলুন তো? তখন ঈশা বলতে থাকে, তার মানে তুমি বলতে চাইছো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো? তুমি যদি এই কথাটা বলো তাহলে কিন্তু আমি এখন খুব রাগ করব, আমি খুব রেগে যাব। তখন রাই বলতে থাকে, না না বড় বৌদি, সেটা বলছিলাম না, আসলে আপনি বড়দা আর ছোটদার সঙ্গে যদি একটু কথা বলতেন। তখন ঈশা বলতে থাকে, কি কথা বলবো? যে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো? ওরা যাকে নিজের বোন বলে মেনেছে, সে কি না ওদের কষ্ট দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? তখন রাই বলতে থাকে, না না বড় বৌদি, ওরকমটা নয়, আসলে আমাকে একটা কাজের ব্যবস্থা যদি করে দিত। তখন ঈশা বলতে থাকে, তুমি কাজ করবে? কিন্তু কি করে? তোমার তো কিছুই মনে নেই, আর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তো আমরা জানি না, তাহলে? তখন রায় বলতে থাকে, না আসলে তো তাদের বই দেখলে আমি বুঝতে পারি যে আমি পড়াশুনো করেছি, ওদের মতো আমি মানুষকে পড়াতে পারবো, ওদেরকেও পড়াতে পারবো। তাই আমাকে ছোটোখাটো একটা স্কুলে যদি ও চাকরির ব্যবস্থা করে দিত তাহলে আমার জন্য খুব ভালো হতো, তাহলে আপনাদের উপর আমি বোঝা হয়ে আছি সেটা আর মনে হতো না। তখন ঈশা বলতে থাকে, আচ্ছা তোমার কেন মনে হচ্ছে যে তুমি আমাদের উপর বোঝা হয়ে আছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে রায় বলতে থাকে, আসলে আমার তো এখন কিছু মনে নেই, কিন্তু মনে যে পড়বে না তা তো নয়। তখনই ঈশা বলতে থাকে, হ্যাঁ তবে তুমি ঠিক আছো, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছ, সেটা শুনে খুব ভালো লাগছে। এবার আমাদেরও তোমাদের বাড়ির লোককে খুঁজে বের করতে হবে। তখন রায় বলতে থাকে, বাড়ির লোককে খুঁজে বের করতে হবে মানে? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ আসলে রঞ্জন অনেকদিন ধরেই বলছিল যে পত্রিকায় তোমার ছবি দেবে, কিন্তু আমি বারণ করেছিলাম, কারণ কেমন না কেমন হয় আর অনেক চাপ হয়ে যাবে তোমার উপর। এখন যেহেতু তুমি একটু ঠিক আছো, তাহলে পত্রিকায় ওরা তোমার ছবিটা দেবে। তোমার বাড়ির লোকদের তো এবার খুঁজে বের করতে হবে, ওরাও তো তোমার জন্য চিন্তা করছে, তাই না? ওরাও তো চায় যে তুমি ওদের বাড়িতে ফিরে যাও, আর তোমারও তো ইচ্ছে করে ওদের কাছে ফিরে যাও। ঠিক তখনই রায় বলতে থাকে, বৌদি তোমরা আমার পত্রিকা ছবি দেবে? তখনই ঈশা বলতে থাকে, হ্যাঁ। তখনই দেখা যাবে অঞ্জন ঈশাকে ডাকলে ঈশা চলে যায়। তখন রায় মনে মনে বলতে থাকে, ওরা তো আমার পত্রিকার ছবি দেবে, তাহলে কি হবে? সত্যিই কি আমার বাড়ির লোক আমাকে খুঁজে পেতে চায়? তাহলে তো পত্রিকায় ওরাও আমার হারানো বিজ্ঞাপনটা দিতে পারতো, ছবি দিয়ে বিজ্ঞাপন দিতে পারতো, কিন্তু কই, কেউ তো দিল না। আর অনির্বাণ, সে খড়গপুরেই বা কেন গেল? না, কাজ থাকতেই পারে, মানুষের জীবন তো আর থেমে থাকতে পারে না। এই ভেবে রাই খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, আমার কি সত্যিই কি ওরা আমাকে প্রয়োজন মনে করছে, নাকি সবাই ভাবছে যে আমি মারা গেছি? ওইদিকে দেখা যাবে সেই রিটায়ার্ড প্রাপ্ত অফিসার অনির্বাণকে বলতে থাকে, তোমার কাছ থেকে যতদূর শুনলাম, তোমার তোমার ওয়াইফ তোমার কাছ থেকে পালানোর জন্য হয়তোবা আসছে না, এটাই স্বাভাবিক। তুমি ওকে সন্দেহ করেছো, যন্ত্রণা দিয়েছো, এরকম জীবন থেকে মানুষ পালিয়ে যেতে চায়। তখন অনির্বাণ বলতে থাকে, জানি স্যার, আমি অনেক অন্যায় করেছি আমার স্ত্রীর উপর, ওর সঙ্গে আমার ডিভোর্সের কেসও চলছে। আমি চাই না যে ও আমার জীবনে ফিরে আসুক, কিন্তু আমি চাই ওর মা তারপরে ভাই বোনের কাছে ও ফিরে আসুক। সবাই ওর জন্য অপেক্ষা করছে, কষ্ট পাচ্ছে। তখনই অফিসার বলতে থাকে, কিন্তু আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি সেটা বলো। তখন অনির্বাণ বলতে থাকে, স্যার আসলে পুলিশ মনে করছে রায় মারা গেছে, কিন্তু আমি জানি ও মরেনি। তাই পুলিশ কেসটা থেকে দায় সারা হয়ে যেতে চাইছে, কেসটা বন্ধ করে দিতে চাইছে। আমি চাই, আপনার সঙ্গে তো সবার জানাশোনা আছে, আপনি একটু চাপ দিয়ে যদি কেসটা আবারও রিওপেন করতেন, আর ওদেরকে একটু চাপ দিয়ে যদি ভালো করে রায়কে খোঁজার ব্যবস্থা করে দিতেন। তখনই অফিসার বলতে থাকে, দেখো আমি যতদূর জানি
পুলিশ নিজের দায়িত্ব ঠিক করে পালন করছে। আর তারপরেও তুমি যখন বলছো আমি দেখতে পারি, কিন্তু তোমাকে যে অনেক উপকার করতে পারবো তা কিন্তু নয়। তখনই একজন অফিসারকে ফোন করে সবটা খবর জানতে চায় সেই শুভর মামা। তারপর অনিবার বলতে থাকে, না না স্যার, আমি চাই আপনি একটু চাপ দিন যেন ওরা খুঁজে দেখে। আসলে যেখান থেকে রায়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে রায়ের ব্লাড স্যাম্পল মিলিয়ে দেখেছে, কিন্তু রায় তো এমনও তো হতে পারে কেউ ওকে বাঁচিয়েছে, ও বেঁচে আছে, আমি জানি। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা তোমার সঙ্গে কি যোগাযোগ আছে? তখন অনির্বাণ বলতে থাকে, না আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে রায় বেঁচে আছে। তারপরেই সেই শুভর মামা খবর নিয়ে অফিসারের সঙ্গে কথা বলে, আর খবর নিয়ে সবটা অনির্বাণকে জানায়, আর বলতে থাকে, দেখো অনির্বাণ, আসলে পুলিশ কিন্তু পুলিশের দায়িত্ব ঠিক করেছে। যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার 50 কিলোমিটারের মধ্যে যতগুলো হসপিটাল ছিল সব জায়গায় খবর নিয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু রায়পূর্ণা মুখার্জি যায়নি। তাহলে তাহলে কোথায় রায়পূর্ণা? তখনই অনির্বাণ বলতে থাকে, কিন্তু বডিটা কোথায়? আমি তো এই পর্যন্ত অনেকগুলো বডি দেখেছি, কোথাও তো রায়ের বডি পাওয়া যায়নি। তখন সেই রিটায়ার্ড প্রাপ্ত অফিসার বলতে থাকে, দেখো এরকমও হতে পারে, তার পাশেই কিন্তু একটা নালা আছে, সেখানেও লাশটা ভেসে যেতে পারে। তখন অনির্বাণ বলতে থাকে, না স্যার, এটা কিছুতেই হতে পারে না, আমি জানি রায় বেঁচে আছে। তারপরে দেখা যাবে অফিসারের সঙ্গে কথা বলেই অনির্বাণ বেরিয়ে যায়, আর খুব কষ্ট পেতে থাকে, কান্না করতে থাকে, আর গাড়ি চালাতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ও রাস্তায় হাঁটতে থাকে আর কাঁদতে থাকে, আর অনির্বাণের কথাই ভাবতে থাকে। ওইদিকে শুভকে ফোন করে অঞ্জন, ফোন করে বলতে থাকে, শুভ তোরা কি পৌঁছে গেছিস? তখন শুভ বলতে থাকে, হ্যাঁ আমি তো চলে এসেছি, অনির্বাণ আমাকে নামিয়ে দিয়ে গেছে। তখনই অঞ্জন বলতে থাকে, শুভ তোর সঙ্গে একটা জরুরি কথা ছিল, আমি আর তোর ভাবি কালকে কলকাতায় আসছি, এসে তোর সঙ্গে বাহিরে দেখা করে কথাগুলো বলবো। তখনই শুভ বলতে থাকে, ঠিক আছে তাহলে তোরা চলে আয়। তারপরে দেখা যাবে শুভর সঙ্গে দেখা করে অঞ্জন আর ঈশা। তখনই শুভ বলতে থাকে, তোদের কাছে অনামিকা যে ঘটনা শুনলাম পুরো তো সিনেমার ঘটনা রে, কই তখন তো কিছু বলি না, আর মেয়েটাকে তো দেখলাম না। তখন ঈশা বলতে থাকে, না না ও কারো সামনে আসতে চায় না, আসলে মানুষজন এরকম শুনলে অনেক কিছু জিজ্ঞাসা করে তো, যে একটা মানুষ কি করে সব কিছু ভুলে যেতে পারে, তাই আর কি একটু অস্বস্তি ফিল করে। তখনই শুভ বলতে থাকে, কিন্তু আমার সঙ্গে কি কি কথা বলতে চাস তোরা? তখনই অঞ্জন বলতে থাকে, দেখ ঈশার মনে হচ্ছে যে তোর বন্ধু অনির্বাণ, ওকে দেখে হয়তোবা অনামিকার কিছু মনে পড়েছিল, অনামিকা মনে হয় চিনে অনির্বাণকে। তখনই এই কথা শুনে শুভ বলতে থাকে, কি বলছিস তুই? আমি যতদূর জানি অনির্বাণের ওয়াইফের সঙ্গে অনির্বাণের ডিভোর্সের কেস চলছে, কিন্তু ওর ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছে বা ওকে খুঁজছে এরকম কিছু তো শুনিনি। তখনই অঞ্জন বলতে থাকে, দেখ অনেক কিছুই তো হতে পারে, কিন্তু আমাদের মনে হচ্ছে, আর আমাদের মনে হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, স্বাভাবিক। আমার মনে হচ্ছে যে অনামিকার সঙ্গে ওই অনির্বাণের কোনো একটা যোগসূত্র আছে। তখনই শুভ বলতে থাকে, হ্যাঁ আমার মামার সঙ্গে দেখা করেছিল অনির্বাণ, কিন্তু কি ব্যাপারে কথা বলেছে সেটা তো আমি জানি না। তখন অঞ্জন বলে, দেখ ভাই তুই যদি একটু খবর নিয়ে দেখতে পারিস, আর তোকে আমি এই যে অনামিকার ছবি দিয়ে দিচ্ছি, অনামিকার ছবি দেখিয়ে তুই যদি তোর মামাকে জিজ্ঞাসা করতে পারিস যে ওকেই খুঁজছে কিনা, তাহলে খুব উপকার হয়। তখন শুভ বলতে থাকে, ঠিক আছে ভাই, আমি দেখছি, তোরা চিন্তা করিস না। ওইদিকে দেখা যাবে স্রোতের রেজাল্ট বের হবে। তখন স্রোত বসে বসে কাঁদতে থাকে। তখনই স্রোতের শ্বশুরমশাই বলতে থাকে, স্রোত মা তুই এখানে বসে কাঁদছিস কেন? সেজন্য তো বললাম যে কলেজে তো নিজেই যেতে পারতি, নিজে গিয়েই রেজাল্টটা দেখতে পারতি। তখন স্রোত কাঁদতেই থাকে, কিছুই বলে না। তারপর সার্থক বলে, ভালোই হয়েছে, না গিয়েছে ভালোই হয়েছে, এরকম রেজাল্ট করলে যাবে কি করে? তখনই স্রোত কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি ফেল করেছি না, আমি ভেবেছিলাম যে আমি পাশ করলে বাবা আর দিদির স্বপ্নটা পূরণ হলে দিদির নামে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতাম, দিদির ছবি দিয়ে, যেন দিদিকে খুঁজে পেতে পারি। তখনই সার্থক শুনে অবাক হয়ে যায়। তারপর স্রোত বলতে থাকে, কিন্তু না, আমি তো ফেল করলাম, আমি কি করে পাশ করব? আমার দ্বারা তো ডাক্তার হওয়া পসিবলই না। এই কাণ্ড দেখে উজ্জ্বলবাবু আর সার্থক অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রাই পত্রিকা দেখে মনে মনে ভাবতে থাকে, আজকেও তো স্রোতের রেজাল্ট বের হওয়ার কথা, স্রোতটা কি করলো কে জানে, পাশ করতে পারলো নাকি আমার চিন্তায় রেজাল্ট খারাপ করলো কি জানে। না না, স্রোত ভালো রেজাল্ট করবে, আমি জানি, আমি জানি স্রোত ভালো রেজাল্ট করবে। স্রোতকে একটা ফোন করার দরকার, এখান থেকে ফোন করা যাবে না, তাহলে তোরা জেনে যাবে যে আমার সব কিছু মনে আছে, আমাকে বাইরে গিয়ে ফোনটা করতে হবে। এই বলেই রাই বাইরে যেতে থাকে স্রোতকে ফোন করার জন্য। তো বন্ধুরা, এবার কি রাই তাহলে সত্যি স্রোতকে ফোন করবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।